ভোটের প্রচারে দেওয়াল লিখন আর তাতে কার্টুনের ব্যবহার নতুন নয়। আমাদের ছোটবেলা বা আমাদের বড় হয়ে ওঠার মুহূর্তগুলো এমন রঙিন প্রচার, সরস প্রচারে ভর্তি ছিল। যেমন আমার নিজেরই মনে পড়ে একটি ছড়া, এখনো পর্যন্ত যা ভুলতে পারিনি, এবং সেই ছড়ার সঙ্গে ততোধিক রসিকতাপূর্ণ কার্টুন। উড়ছে বিমান, চড়ছে জ্যোতি, ধ্যানে বসেছে বুদ্ধ, আখের গোছাতে নেমেছে সোমেন, মমতা ডেকেছে যুদ্ধ। ৯৮ সাল তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশের বছর। দেওয়াল লিখনে ভরে গিয়েছিল গোটা রাজ্যের দেওয়াল, আর তার সঙ্গে সুন্দর সুন্দর ছবি। উড়ছে বিমান, বিমান বসু উঠছেন, চড়ছে জ্যোতি, বিমান চালাচ্ছেন বিমান বসু, পিছনের সিটে বসে রয়েছেন জ্যোতি বসু, ধ্যানে বসেছেন বুদ্ধ, বুদ্ধদেব ভট্টাচার্য যেন ধ্যানস্থ, আর ওদিকে আখের গোছাচ্ছেন সোমেন মিত্র। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যুদ্ধ ঘোষণা করেছেন। অনেক ইঙ্গিত ছিল, কিছুটা কটুকাটব্য হয়তো ছিল, রাজনৈতিক কটাক্ষও ছিল, অভিযোগও ছিল, কিন্তু কেউ এমন প্রচার নিয়ে, এমন দেওয়াল লিখন নিয়ে কাউকে নালিশ জানাতে যাওয়া তো দূরের কথাই, নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশও পান। এইটুকু সরসতা, এটুকু আক্রমণ কার্টুনের মাধ্যমে, ছড়ার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দলকে, প্রতিদ্বন্দ্বী দলগুলিকে এমন রাজনৈতিক অভিযোগে দুষ্ট করা, এই তো রাজনৈতিক কালচার। এটুকু না থাকলে ভোট হয়। কিন্তু আজ আমরা যা দেখলাম, একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষরিক অর্থেই লাথি মেরে মই থেকে পরপর ফেলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, এ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার। এরকম অদ্ভুত কুরুচিপূর্ণ, হিংস্র, ইঙ্গিতপূর্ণ একটি কার্টুন তার মাধ্যমে প্রচার। লাথি মারছেন মমতা বন্দ্যোপাধ্যায়, করছেন কারা? দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনি নিজেও আরেকজন সাংসদ। আর ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় লাথি মারতে মারতে আশপাশে থাকা মানুষজনকে, যাদের মধ্যে অন্তত একটি শিশু, বয়স থেকে বোঝা যাচ্ছে, অন্তত ছবিটাই প্রমাণ করছে, যাদেরকে নির্বাচনী প্রচারে ব্যবহার করা নিষেধ, কিন্তু তৃণমূল সম্ভবত মনে রাখেনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখনো 18 পূর্ণ না হওয়া দেখে মনে হচ্ছে অন্তত এমন একটি শিশুর ছবিও এঁকে রেখেছে। যা হোক, পাশে কাকে রাখবে, শিশু, কিশোর, বালিকা, বৃদ্ধ, তৃণমূলের বিষয়, কিন্তু এটা কি রাখা যায় নির্বাচনী প্রচারে? আর যে দল রাখে তাকে কি নিছক একটা রাজনৈতিক দল বলা যায়? শুধু এই প্রচারটুকু করে তৃণমূল থামেনি, এর সঙ্গে লিখেছে গুটি কয়েক লাইন, পলাও করে দেশের প্রধানমন্ত্রী এ রাজ্যে আসবেন, তার জন্য নাকি দরজায় দারোয়ান হয়ে পাহারা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদেশের প্রধানমন্ত্রীর দেশেরই অঙ্গরাজ্যে প্রবেশ নিষেধ কেন? রাজ্যটা কি দেশের বাইরে চলে গেছে, নাকি রাজ্যটাকে দেশের বাইরে নিয়ে যেতে চায় তৃণমূল? লিবারেশন অফ তামিল টাইগার্স দক্ষিণ ভারতে, উত্তর ভারতে শিখ ফর জাস্টিস, এখন আগে খালিস্তানিরা, জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট জম্মু কাশ্মীরে, আসামে উলফা নেতারা 80-র দশকে, 90-এর দশকে এই কায়দায়, এই ভাষায় প্রচার করতে। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের সেনাবাহিনী, ভারতের সংসদ, ভারতীয় গণতন্ত্রের প্রবেশ নিষেধ ছিল সেখানে। ভোট চাইতে আসাই যেন অপরাধ, ভোট চাইতে যাওয়া যাবে না। ভোটে লড়বে শুধু ওরা, অথবা ওদের ঠিক করে দেওয়া পেটোয়া কতগুলো দলের নেতা নেত্রীরা। এখানে তো অন্য কাউকে অ্যালাউ করার প্রশ্নই নেই, তৃণমূল একাই লড়বে, বাকিরা এলে লাথি মেরে ফেলে দেওয়া। প্রধানমন্ত্রী এলে তৃণমূলের ইন্টেনশনটা কি এরপরেও আর অস্পষ্ট? তারা ভোটে লড়তে চায়, তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি হিসেবেই লড়তে চায় ভারতের সঙ্গে, দেশের সঙ্গে। এই দেশকে প্রতিনিধিত্ব করে, দেশের প্রতিনিধিত্ব করে এমন যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো শক্তির সঙ্গে। আসবো আজকের বিতর্ক, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ওরা জানতে চায় মোদীর পরিবার কোথায়, মোদী কা পরিবার, এটাই তো আমার পরিবার। দাদা, দিদি এবং বোনেদের সাদর নমস্কার জানাই।
বহিরাগত গুন্ডা দিয়ে আমরা ইলেকশন করতে দেব না। বহিরাগত গুন্ডাদের নিয়ে আসছে বাংলায়, বহিরাগত গুন্ডাদের দিয়ে বাংলা দখল করতে দিচ্ছি না, দেব না। বহিরাগত আক্রমণ তো ছিলই। প্রায় প্রতি মঞ্চে দেশের মাটিতে দাঁড়িয়ে দেশেরই প্রধানমন্ত্রীকে অঙ্গরাজ্যের এক মুখ্যমন্ত্রী যা মুখে আসে তাই বলে যান। রাজনৈতিক বিরোধিতা থাকবে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যা স্বাভাবিক, কিন্তু বিরোধিতা এবার লাগাম ছাড়া। দেখুন এই ছবি। বাংলা নাকি পাহারা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার থেকে পাহারা? না, চোরেদের থেকে পাহারা নয়, দুর্নীতি রুখতে পাহারা নয়, গরিবের ছাদ থেকে পেটের ভাত রক্ষা করতেও পাহারা নয়, পাহারা দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রীর থেকে। ভালো করে দেখুন ছবিটা। লাথি মেরে প্রধানমন্ত্রীর মই ফেলে দেওয়া হচ্ছে, লাথি মেরে দেশের সাংবিধানিক প্রধানকে ফেলে দেওয়া হচ্ছে। আর সেই ছবি পোস্ট করে চলছে সামাজিক মাধ্যমে প্রচার। কি ভয়ঙ্কর দেশ বিরোধী উস্কানি! প্রধানমন্ত্রীকে লাথি মারা ছবি দিয়ে প্রচার। সত্যিই প্রশ্ন করতে ইচ্ছা হয়, বাংলা কি দেশের বাইরে? বাংলা কি বিচ্ছিন্ন? এ রাজ্যে এই দেশের প্রধানমন্ত্রীর আসা নিষেধ? দরজা আটকে বাধা দেবেন মমতা? তৃণমূল ভোট লড়া রাজনৈতিক দল না বিচ্ছিন্নতাবাদী সংগঠন? রিপাবলিক বাংলা। আর এখান থেকে আমার আজকের প্রথম প্রশ্ন, আমার যে প্রশ্ন দিয়ে আমার যে অগ্নিবাণ দিয়ে আজকের বিতর্ক শুরু করবো, আমার আজকের অগ্নিবাণ। তৃণমূল ভোট চায় নাকি দেশ বিরোধী অভ্যুত্থান? যদি তা না হয় তাহলে দেশের প্রধানমন্ত্রীকে রাজ্যে আসুন এটা আটকাতে চায় কেন? ভোট চাওয়া কোনো দল এমনভাবে প্রচার করতে পারে কি যে প্রচারে দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে আসা নিষেধ? আর এসে যদি পড়েন তাহলে সরাসরি জানিয়ে দেওয়া হচ্ছে লাথি খাবে তৃণমূল নেত্রীর কাছ থেকে। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন একে একে পরিচয় করে দিই। আমার একেবারে ডান দিকে রয়েছেন জয় মল্লিক, বিজেপি মুখপাত্র। আমার ঠিক ডান দিকে অঙ্কন দত্ত, বিজেপির অপর মুখপাত্র। আমার ঠিক বাঁ দিকে রয়েছে অরিত্র দত্ত বণিক, এখানে একমাত্র অডম্যান আউট, নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে অভিনেতা অরিত্রকে আমি ডেকেছি। এমন রাজনৈতিক প্রচারের আবহে একজন নাগরিক হিসেবে তার কেমন বোধ হচ্ছে, কেমন ফিল করছে অরিত্র, বোঝবার জন্য আমার পরে তারপরে বাদিকে দুজন রয়েছেন পরপর, মণিশঙ্কর বাবু, মণিশঙ্কর চট্টোপাধ্যায়, এবং রয়েছেন অনিন্দ্য সিনহা রায়, পরপর দুজন, দুই রাজনৈতিক কর্মী। মণিশঙ্কর বাবু তার সঙ্গে আইনজীবী, আইন ব্যবসা করেন, দুজনেই তৃণমূল কংগ্রেসের সমর্থক, এবং আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। আমি শুরু করব আজকে মণিশঙ্কর বাবু আপনার কাছ থেকে। আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে, রাজনৈতিক কর্মকাণ্ডের জীবনে আরেক যে দীর্ঘ মানুষের ছায়া আপনার উপর সব থেকে বেশি, সুব্রত মুখোপাধ্যায়। জীবনে কোনো সংবাদপত্রকে এমার্জেন্সি পড়ার রিজয়েন্ডার না দেওয়া সুব্রত মুখোপাধ্যায়। জীবনে কোনো সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার না করা, বরঞ্চ সামান্যতম সুযোগেও তাকে কিছু খাওয়াতে চাওয়া সুব্রত মুখোপাধ্যায়, এবং কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে কখনো কুকথা না বলা সুব্রত মুখোপাধ্যায়। আপনার মনে হয় তিনি থাকলে আজকে তৃণমূল কংগ্রেসের এই প্রচারটা অনুমোদন করছেন? না, দেখুন, প্রথমে আমি বলি যে সামাজিক প্রেক্ষাপট তো চেঞ্জ হচ্ছে। যেমন প্রচারটা, যেমন একটা রাজনৈতিক দলের যে প্রচার, সেটা যদি আপনি আজ থেকে 20 বছর আগে যেরকম দেখতেন, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আজকে ইভেন্ট ম্যানেজমেন্টের মতো করে প্রচারের টিম আনা হচ্ছে। যখন শুধুমাত্র প্রার্থীরাই প্রচার করতেন, দলের লোকরা প্রচার করতেন, সেই তাদের জনসভায় বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে, এবং দেখতাম আমরা প্রিয়জন দাস মুন্সির ক্যাসেট বিক্রি হতো মানে তার বক্তৃতা শোনার জন্য। এখন সেসবগুলো তো চলে গেছে, ফলে সামাজিক প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে একটা লোকের উপর আপনি দায়িত্ব দিয়ে দিলেন প্রচারের। তিনি প্রচারটা কিভাবে করবেন, কিন্তু দায়টা কিন্তু চলে আসে যাদের বিরুদ্ধে করছে তাদের, একটা পার্টিতেই চলে আসে। এখন কথা হচ্ছে আপনি প্রধানমন্ত্রী বলছেন, আমি তো প্রধানমন্ত্রী বলছি না, কারণ ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, এখন তো উনি প্রধানমন্ত্রী নেই, এখন তো ইলেকশন কমিশনের আন্ডারে চলে গেছে। ফলে প্রধানমন্ত্রীকে বলছে কিনা, এবং যাকে দেখছি না, যাকে দেখছি আমি বলছি সাংবিধান, না সেটা তো আপনাকে নরেন্দ্র মোদী নয়, না আমি বলছি পশ্চিমবঙ্গে এখনকার মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে যে দায়িত্বটা নেওয়ার জন্য। আমি বলছি ইলেকশন কমিশন যখন ডিক্লেয়ার হয়ে যায় তখন তো সব কেউ আর সাংসদ কেউ থাকে না, মানে যদি আপনি আইনের ব্যাখ্যাতে আসেন। ফলে আর যাদেরকে দেখা যাচ্ছে
মমতা ব্যানার্জিকে যেমন বোঝা যাচ্ছে যে শাড়িটা পরলে যেমন রবীন্দ্রনাথ কেমন একটা দাগ দিয়ে দিলেই বোঝা যায় এরকম করে, কিন্তু বাকিগুলো যে নরেন্দ্র মোদী বা আরো কেউ আছে সেগুলো কিন্তু আপনি বুঝতে পারছেন, আমরা খুব একটা বুঝতে আপনি এটা বুঝতেই পারছেন না। আমি কিছু কিছু সময় না বুঝতে পারাটা খুব কাজে তারপরে দেয়। আবার বলছি দ্বিতীয় কথাটা কাদের বোঝানোর জন্য এটা লিখেছে আমি আবার দ্বিতীয় কথাটাও বলছি যে অনেক সময় কি হয় জানেন তো, মানে পাল্টা না দেওয়াটা, ধরুন আপনি অনির্বাণ সিনহা, আপনি এতদিন ধরে সাংবাদিকতা করছেন, আপনার একটা স্বচ্ছ ইমেজ আছে, আমরা দেখি যে আপনার মুখ দিয়ে হয়তো কথা বেরোবে বলে আমরা আশা করি না, কিন্তু বেরিয়ে যাচ্ছে কিরকম, তখন মনে হয় কি জানেন তো, এটা আন্ডার কম্পালশন। কখন বেরোলো? আন্ডার কম্পালশনটা কিরকম, ধরুন আমি আজকে যে বলছি আমার সঙ্গে কখন বেরোলো, আমি না বলছি যখন বেরোবে তখন ধরে নিতে হবে যে অনির্বাণের মুখে কেউ কথা বেরোতে পারে না, এটা একটা আন্ডার কম্পালশন, ওকে বেরোতে হয়েছে। কেন বলছি এটা, ধরুন আমি এখন বক্তৃতা দিচ্ছি, বক্তৃতার মাঝে অঙ্কন এমন চিৎকার করে উঠবে, সেই চিৎকারের সঙ্গে আমি হয়তো পারলাম না, এবং চিৎকারটা হয়তো আমি করলাম না, বাইরে বেরিয়ে বলছি এখানে প্ররোচনাটা কি ছিল, বাইরে বেরিয়ে এটা আন্ডার হুইচ কম্পালশন, বাইরে বেরিয়ে যখন আমার বন্ধু বান্ধবরা দেখবেন তোর কি মুখ ছিল না, তোর কি চিৎকার করার মতো আওয়াজ ছিল না, তুই ও চিৎকার করলো তুই করলি না, আমি হয়তো আমার বুদ্ধি দিয়ে আমি চিৎকার করতে চাইলাম না, কিন্তু পার্শ্বিক লোক বাইরের লোক আমাকে চাপ দেবে, আন্ডার কম্পালশন চিৎকার করতে হবে। তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রীকে লাথি তো দূরের কথা, কেউ হাত পা তুলে যে পর্যন্ত ইশারা না করে, আমি বলছি এটাই চাই, কিন্তু এখানে কম্পালশনটা কি ছিল, কে কি করলেন যার জন্য এরকম লাথি মারা কম্পালশন? দেখুন আজকে যদি বলতে হয় আপনাকে, দিলীপ ঘোষের মতো একটা লোক একটা নির্বাচনেও হারেনি, ডে ওয়ান থেকে, যেদিন থেকে পশ্চিমবঙ্গে এসছে দিলীপ ঘোষ মানে কুকথার কেন্দ্রবিন্দু ছিলেন, তাকেই ভোট দিয়েছেন। ইলেকশন কমিশন আছে তো? আরে ভাই সব ইলেকশন কমিশনের কথা বলছেন, কে নির্বাচন করেছেন? ইলেকশন কমিশনের প্রধানমন্ত্রী দ্বারা নির্বাচিত আছে ইলেকশন কমিশনার, তার নিরপেক্ষতা আছে নাকি? আমি জয় মল্লিকের নিরপেক্ষতা আছে, কে নির্বাচিত করেছেন? আচ্ছা মণিশঙ্কর বাবু, এই কোনো কিছুর জন্য আপনি যতগুলো কথা বলেন সব কটা শুনলাম, জয় এই কোনো কিছুর জন্য কি আপনার মনে হয় এই পোস্টটা বৈধ হতে পারে? উনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলো না, সেটা হচ্ছে এই ছবিটা বানানোর পিছনে কম্পালশনটা কি ছিল, উনি কম্পালশন করছিলেন। বিচ্ছিন্নতাবাদী কম্পালশন কি? প্রথম কথা হচ্ছে যে ছবিটা পোস্ট হয়েছে সেটা কোনো ইন্ডিভিজুয়াল পোস্ট করেনি, সেটা একটা পার্টি তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছে, ইফ আই এম নট রং। তার মানে এটা এন্ডোর্স করছে পার্টি যে এটা আমার পার্টির রুচি, এটা আমার নেত্রীর রুচি। এই রুচি যদি হয়ে থাকে তাহলে আগামী দিন সাধারণ মানুষ ভোট বাক্সে এর উত্তর দেবে, তার অপেক্ষায় থাকুন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একদিকে আমরা দেখেছিলাম দুধেল গাইয়ের লাথি খাওয়ার জন্য মুখ্যমন্ত্রী তৈরি, আর অন্যদিকে যখন সাধারণ মানুষ যারা মোদীকে ভোট দিচ্ছে না তারাও যখন মোদীর কাছ থেকে এই সুযোগ সুবিধা পাচ্ছে কেন্দ্রের, তখন মুখ্যমন্ত্রী লাথি মারছে প্রধানমন্ত্রীকে এবং পরিষ্কার বার্তা এটা দিতেই চাইছেন যে আমরা তোমার কাছ থেকে কিছু নেব না। তাহলে দুরকম এরকম দ্বিচারিতা কেন হচ্ছে ভাই? তোমরা পরিষ্কার বলে দাও আমরা কেন্দ্র থেকে কিছু নেব না, যখনই দরকার হবে টাকা তুমি চলে যাবে বাটি নিয়ে ভিক্ষা চাইতে, ভাই আমারটা দিয়ে দাও, আবার সেই বাটি নিয়ে যখন ফান্ডটা চলে আসবে সেটা নিয়ে আবার তুমি চুরি করবে, সেখান থেকেও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে না সেই টাকাটা। এই দ্বিচারিতা চলতে পারে না। সব থেকে বড় বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার মুখ্য যে প্রধানমন্ত্রী, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার তার রুচির বিষয়টা আজকে স্পষ্ট সাধারণ মানুষের কাছে। আপনি বলুন তো, আমরা দীর্ঘদিন দেখে এসেছি রাজনীতির, আমি দেখছি অনিন্দ্যবাবু মাথা নাড়ছেন, কিন্তু অনিন্দ্যবাবু মাথা নাড়া কারণটা না? আমি মানে আপনি কি দেখে হাসছেন? আমি আপনার কি লাথি মারাতে পছন্দ হয়? আমি মনিদাকে বলছি আপনি কি বন্দুক থাকলে ভালো না? আপনার এই প্রোগ্রামের সময় মনিদাকে আপনি দেখাচ্ছিলেন, আমি বলতে বলছি মনিদা এটা কে যারা পড়ে যাচ্ছে এগুলো? আচ্ছা অনিন্দ্যবাবু একটা কথা, আচ্ছা ওই যে একজন আরেকজনকে বলছে ওই দেখো দুষ্টু লোক ভ্যানিশ, আমি বলি ওরা কারা ছিল? আমি বলছি না কারা ছিল, আমি সবটা উত্তর দিই, একটু বলুন। আমি লিখেছিলাম ওটা বলে যদি এটা বলেন, আমি আপনার সমস্ত কথা উত্তর দিই। হ্যাঁ, এই যে যারা পড়ে যাচ্ছে দেখাচ্ছিল, আমি বলছিলাম ওনাকে আপনি বলছিলেন কি প্রধানমন্ত্রী এইসব, আমি তো বললাম খুব বাজে এঁকেছে, আঁকাটা খুব বাজে হয়েছে। আমি তো ভেবেছিলাম বহিরাগত দোষ, লাঠি যে মারছে সে কে? না সেটা হচ্ছে আমি দেখছিলাম বহিরাগত দোষ, আমি ওটাকে প্রধানমন্ত্রী বলে ভাবিনি। না লাঠি জানি আপনি খারাপ বলছি লাঠি মারছেন খারাপ আছে, বলি কে দেখছি একটা মহিলা লাঠি মারছে, ঠিক আছে, বলছে বহিরাগত দস্যুরা আসছে
লাথি মারছে। বলছি, যাই হোক, নাম্বার কমছে না এবার বাড়ছে? আসছি আপনার ওষুধ আপনি বিনাশ, আপনি ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে পারছেন না? না না, আরেকটা কথা আসি, চিনতে আপনার পেরেছেন, একটু বলবেন। আসি, আমি বলিনি। দেখুন একটা আচ্ছা অঙ্কন আমার মনে আমার না, একটাই আমি প্রশ্ন, অনিন্দ্যবাবুর 10 নাম্বার সেকেন্ড বাড়লো না দেবো। কমলো? আমি আসছি, অনিন্দ্যবাবুর নাম্বার বাড়লো না কমলো? প্রধানমন্ত্রীকে চিনতে পারলেন না, ঠিক আছে, এটা তৃণমূলের খুব উপর বাজে অপরাধ এঁকেছে নয়। কিন্তু, না, না, আকার তৃণমূলের বাজে অপরাধ হয়েছে। নয়। বরঞ্চ আপনি বাস্তা খারাপ কথা বলতে অসুবিধা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে আমি বলছি চিনতে আমি ভেবেছি ওর নাম্বার কমে যাচ্ছে না তো? আমি বলছি বহিরাগত দোষ না, আপনার নাম্বার কমে যাচ্ছে না? আমার নাম্বারে কিছু নেই। বলছি যে ছবিটা যদি মানে আপনি জুম করে দেখেন, তাহলে যদি সে মমতা ব্যানার্জিকে নেত্রী হিসেবে চিনতে না পারেন ওই ছবিতে, তাহলে তো হয় যারা ছবি এঁকেছে, আপনি চিনতে পেরেছেন? যারা, হ্যাঁ আমি আপনি চিনতে ব্যাস, পেরেছি, যথেষ্ট, আমরা তাহলে চিনতে পেরেছি। সার্থক। হ্যাঁ, এবার যিনি শুনুন না, এঁকেছেন শুনুন না। সার্থক। হ্যাঁ, দেখ, মমতা যিনি দিয়াও এঁকেছেন চিনতে পেরেছেন। একেবারেই সার্থক। হ্যাঁ, এবার খুব শুনুন ভালো, না, ভালো। শুনুন না, আর আমি ভেতরে বহিরাগত দোষ শুনি বাবা। থামবেন, না, হয়েছে, বলছি। শেষ হয়েছে, আরে আপনার মনে হলো তো চ্যাংরামোটা বলবো শেষ না। হয়েছে, এই বলি এবার। বাক রুদ্ধ করে দেওয়ার এইবার দায়িত্ব আপনি আচ্ছা, নিয়েছেন। চ্যাংরামোটা হয়েছে তো, এবার শুনুন। বিষয়টা হচ্ছে এটাই তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয়, সংস্কৃতির পরিচয়, এবং যে সংস্কৃতির ফলশ্রুতি আমরা দেখতে পাই, নির্বাচন ঘোষণার পর থেকে গোটা দেশে রাজনৈতিক হিংসা হানাহানি ঘটে না, কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখি দুজন বিজেপির কর্মীকে বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে তাদেরকে খুন হয়ে যেতে হয়। এটাই তো তৃণমূল কংগ্রেস চায়। আপনারা কি এখানে কোনো, আমি আজকে সুকান্ত বাবুকে যেরকম বলতে শুনলাম, আপনারা কি এখানেও কোনো শারীরিক আক্রমণের ইঙ্গিত পাচ্ছে? একেবারে। এইটা কি ধরনের মানসিকতার আপনি দেখাচ্ছেন? আপনি দেখাচ্ছেন যে এক রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে লাথি মারছে, এটার শরীরী ভাষায় যে আগ্রাসন রয়েছে, একেবারে রয়েছে, পরিষ্কারভাবে রয়েছে। আপনারা অস্বীকার করতে পারেন, কেন তৃণমূল কংগ্রেস এটা দেখাবে? তৃণমূল কংগ্রেস, শুনুন, আচ্ছা, একটু আগে আপনি বলছিলেন না চিৎকার চেঁচামেচি, আপনারা শুনছিলেন না? চিৎকার চেঁচামেচি লাঠিটা করছে। আচ্ছা, একটু শুনুন না, আমি বলছি আমরা দেখেছি, আরে ভাই আমরা দেখেছি নির্বাচন পরবর্তী হিংসা আমরা ফেস করেছি। আমরা দেখেছি আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই পশ্চিমবঙ্গের প্রচারে এসে আক্রান্ত হয়েছেন। আমরা দেখেছি আমাদের একের পর এক মন্ত্রী নিশীথ প্রামাণিক থেকে শুরু করে সকলের ওপর কিভাবে তৃণমূলের গুন্ডারা আক্রমণ নামিয়ে এনেছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের যে লড়াইটা, সেটা প্রাণে বাঁচানো লড়াই। আমরা শুধু একটা কথা, এক সেকেন্ড, ছবিটার থেকে সরে গেলে ছবিটার কি অন্তর্নিহিত অর্থ সেটা ছবিটা আপনারা পাবলিশ করেছেন। ভাই অঙ্কন, আপনি কার্টুনের আর্ট ব্যাপারটা বোঝেন না। ভাষা সন্ত্রাস করছেন, জয়দাও বলেনি, আপনারা এসে ঝাঁপিয়ে পড়ছেন। আপনাদের তো কালচারটাই এটা, বোঝেন না, যেখানে আপনি বোঝেন না, আপনারা কার্টুন মানে বোঝেন গরুর কার্টুন। বিরোধী কংগ্রেস থাকলে ঝাঁপিয়ে পড়বো, সবকিছুর উপর ঝাঁপিয়ে পড়াই তো কালচার। আমরা পরিষ্কার বলেছি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই লোকসভা নির্বাচনে বিজেপির লড়াই, রুজির লড়াই, রুটির লড়াই আর রুচির লড়াই, তিনটে লড়াই। যেভাবে মানুষের রুজি রোজগারকে কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে দুর্নীতি হচ্ছে, তার বিরুদ্ধে বিজেপি লড়ছে। যেখানে রুটি মানুষের প্রয়োজনীয় খাবার, সেটা এরা চুরি করছে, তার বিরুদ্ধে লড়াই। আর এই যে সংস্কৃতি, এই যে অপদার্থ সরকারের সংস্কৃতি, অপদার্থ দলের সংস্কৃতি, এই সংস্কৃতি বাংলাকে অসুস্থ করছে। এটা অসুস্থতার বার্তা দিচ্ছে। আপনি লড়বেন, রাজনৈতিক ভাবে লড়ুন। এটা কি ধরনের ভাষা? এটা কি ধরনের পরিচয়? আমি দীপাঞ্জন বাবুর কাছে আসবো। দীপাঞ্জন বাবু, সংস্কৃতি তো ছেড়ে দিন, সংস্কৃতির কথা আমি গতকালও বলেছিলাম, জাতি বিদ্বেষ এমন জায়গাতে গিয়ে পৌঁছেছে, কীর্তি আসাদের দিকে ঘুরে যাচ্ছে, ইউসুফ পাঠানের দিকে ঘুরে যাচ্ছে। ঘরে আগুন ঢুকবেই, ফ্যাসিস্টের ঘরে ইহুদিদের বাড়ি পোড়াতে পোড়াতে একসময় ঢুকে পড়ে আগুন, খেয়াল থাকে না। আমি ওটা নিয়ে যাচ্ছি না, আমি তৃণমূলের সংস্কৃতি নিয়ে আলোচনা করে 40 মিনিট সময় নষ্ট করতে চাই না। আমার একটা সোজা প্রশ্ন, দীপাঞ্জন বাবু, সেই দিনকার সেই মুকুল রায়ের ছবি, দীনেশ ত্রিবেদীর ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ওগুলো যদি কার্টুন থেকে আঁকা সত্যিকারের ছবি হয়, ওখানে যদি দুষ্টু লোক আর ওখানে যদি ভ্যানিশ কথার এতটা তাৎপর্য থাকে যার জন্য অম্বিকেশ মহাপাত্রকে জেল খেটে আসতে হয়, তাহলে প্রধানমন্ত্রীর এই ছবি পোস্ট করবার জন্য এবং এই ইঙ্গিত করবার জন্য আমার তো স্পষ্ট মনে হচ্ছে শারীরিক আক্রমণের ইঙ্গিত আছে এখানে। দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে লাথি মেরে একটি জায়গা থেকে নিচে খাদের দিকে ফেলে দেওয়া আমার স্পষ্ট মনে হচ্ছে, বিশেষ করে যে রাজ্যের জেপি নাড্ডা এলে গাড়িতেই ঢিল পড়ে। আমার প্রশ্ন আপনার কাছে, একজন নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে প্রশ্ন, এরপরে প্রধানমন্ত্রী রাজ্যে এলে নিরাপত্তা আরও আঁটোসাঁটো হওয়া প্রয়োজন, তার উপর শারীরিক আক্রমণের আশঙ্কা থাকছে আপনার মনে হয়? দেখো অনির্বাণ, তুমি একদম খুব সিরিয়াস সাংবাদিক, আমি তোমাকে রিকোয়েস্ট করব, প্রায় 3 দশকের বেশি, এই 90-এর মাঝামাঝি 90-91 সালে কাশ্মীরের নির্বাচনের সময় একটি পোস্টার বেরিয়েছিল, যে পোস্টারটা আই এম শিওর
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে সে পোস্টারের কপি রয়েছে, কারণ তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না, পোস্টার বেরিয়েছে। তোমার নাম মনে আছে স্বনামধন্য ইয়াসিন মালিক? ইয়াসিন মালিকের একটা নাম করে পোস্টার বেরিয়েছিল, যেখানে সেম জিনিস হচ্ছে, এখানে শাড়ি পরা, ওখানে টিপিক্যাল কাশ্মীরি পোশাকে, এবং বাকি যারা পাজামা পাঞ্জাবি পরা বোঝা যাচ্ছিল, এবং সেখানে পরিষ্কার এই জিনিসটা লেখা ছিল, ইন্ডিয়ানদের লাথি মেরে ভ্যালি থেকে তারা। নাও ব্যাপারটা হচ্ছে যে এই পোস্টারটা তো বানায় বিভিন্ন রাজনৈতিক দলের, তো আইটি সেল থাকে, এদেরও আইটি সেল আছে। সমস্যা হচ্ছে এদের আইটি সেলে লেখাপড়া যারা লোক পাবে না, ওইসব লাল চুল কানে দুল, এবং তাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে, ওই বাদরের হাতে মেশিন গান দিয়ে দিয়েছে। তো বাদর ওই করবে যেটা ইয়াসিন মালিক করেছিল। তো সমস্যা হচ্ছে ইয়াসিন মালিক ভাবছিল কাশ্মীর পাকিস্তানের অঙ্গ। আপনি খুব সিরিয়াস কথা বললেন। ইয়াসিন মালিক কি করেছিল এবং ইয়াসিন মালিক কি ছিল সেটা তো আমরা জানি। আমি তো শুরুতে এক মিনিট অন্তবাবু সবকিছু আর কি বিষয় না, সবকিছু আর কি বিষয় নয়। মজা করছিলেন, এখন কি হলো? এখন কি হলো? আরে একটু আগে মজা করছিলেন, এখন মজায় থাকুন না। একটু আগে মজা করছিলেন, দেশের প্রধানমন্ত্রীকে ঢুকতে দেওয়া হবে না, দেশের প্রধানমন্ত্রীকে একটা রাজ্যে ঢুকতে দেওয়া হবে না, আর তারপরে অনিন্দ্যবাবুরা বলবেন এটা সিরিয়াস ইস্যু নয়। দীপাঞ্জন বাবু, তাহলে ইয়াসিন মালিকের যে রাজনৈতিক লক্ষ্য, দাঁড়ান, তাহলে দীপাঞ্জন বাবু, ইয়াসিন মালিকের রাজনৈতিক লক্ষ্য প্রভাকরণের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক লক্ষ্যের মিল আছে কি? তারা কি ভারত থেকে বাংলাকে কেটে ভাগ করে আলাদা করতে চায়? তাহলে দেশের প্রধানমন্ত্রী হলে মুখ্যমন্ত্রী বাধা দেবেন কেন? দাঁড়িয়ে থাকবেন কেন দরজা ধরে? আমি সেটাই বলতে চাইছি। দেখো, আমার বলার অধিকারটাকে সুনিশ্চিত করার দায়িত্ব তোমার। এদিক ওদিক থেকে অর্বাচীনের মতো কেউ চিৎকার করলে তাকে থামানোর দায়িত্ব তোমার। আমি সেটাই বিশ্লেষণ করছি। বলুন। ইয়াসিন মালিক এবং তাদের যে বুরহান ওয়ানি, ইয়াসিন মালিক যে সেপারেটিস্টরা, তারা পাক অকুপাইড কাশ্মীর এবং কাশ্মীরকে নিয়ে স্বতন্ত্র একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছে। তার পরিণতি কি সেটা দেখতে পাচ্ছ। এখানেও বাংলাদেশে যে বাংলার একটা অংশ নিয়ে এবং বাংলাদেশের একটা অংশ নিয়ে একটা রাষ্ট্র তৈরি করবার এবং তার রাষ্ট্রপতি হওয়ার একটা ইচ্ছা রয়েছে। এখন সেই রাষ্ট্রপতি হওয়ার পেছনে যোগাযোগটা কারা করছে, সাহায্য কারা করছে, তো তাদের তো একটা মতাদর্শ আছে, সেই মতাদর্শের প্রতিফলন হয়েছে কার্টুনে। কিন্তু আমি আরেকটা কথা বলি অনির্বাণ, এই দলটার এখন নির্বাচনে যাওয়ার সময় মুখে বলার কিছু নেই। এরা বহিরাগত, দুর্ভাগ্যজনক ভাবে সংখ্যালঘু ভোট, আরো দুর্ভাগ্যজনক ভাবে মহিলাদের সিম্প্যাথি, এইটাকে দুর্ব্যবহার করার এদের যে পুরনো ট্র্যাপ, যে ফাঁদ, এটা আবার পাচ্ছে। কারণ এরা কোনো কিছু বলার নেই যে গত 5 বছরে এরা কি করেছে। ভারতের সরকারের যদি বানাতে পারে তাহলে তারা নতুন ভারত করতে কি করবে, কোনো পরিকল্পনা নেই। এদের কতগুলো উচ্চিংড়ে ফচকে ছোড়া আছে, আর তাদের সঙ্গে রয়েছে কিছু ওই লাল চুল কানে দুল, তারা এই সমস্ত বানাচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী নিরাপত্তা, আমি এটা বলতে পারি উই আর কম্পিটেন্ট এনাফ। এটা শেখ শাহজাহানের বাহিনীরা যদি চেষ্টা করে, ওদের বুঝিয়ে দেওয়া হবে, মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হবে। সেটা নিয়ে আমার চিন্তা নয়, চিন্তা বাংলার মানুষকে ভাবতে হবে যে বাংলা কি পাক অকুপাইড কাশ্মীর হবে না বাংলা আমাদের বাংলায় থাকবে। কারণ এটা সুস্পষ্ট ইঙ্গিত বুরহান ওয়ানি আর ইয়াসিন মালিকদের প্রতিচ্ছবি দেখতে পাবে যে লাথি মেরে ইন্ডিয়ানদের বার করে। তাহলে ডিসাইড করতে হবে বাংলার মানুষকে, আমরা ইন্ডিয়ান থাকবো না একটা বাংলা। এটা আমি গতকালও বলেছিলাম। দাঁড়ান অনিন্দ্যবাবু, সিরিয়াস আলোচনা হচ্ছে, সিরিয়াসলি কথা বলছেন, আমি বলি না, উনি খুব সিরিয়াসলি বলছেন, বলুন আপনার সিরিয়াসলি উত্তর দেওয়া আছে। আমি স্পষ্ট করে বলছি অনিন্দ্যবাবু, সিরিয়াসলি উত্তর দেওয়ার আগে আমি স্পষ্ট করে বলছি, আমি বলছি আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বিচ্ছিন্নতাবাদের চাষ করছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন। আমি দীপাঞ্জন বাবুকে বলি, দীপাঞ্জন বাবু, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে কার্টুন তৈরি করা হয়েছে, হ্যাঁ কিনা জানেন কিনা জানি না, প্রচুর কার্টুন হয়েছে। অক্টোপাস তৈরি করা হয়েছে মহাত্মা গান্ধীর মুখটা দিয়ে, যদি চান আমি আপনাকে পাঠিয়ে দেবো। আমি বলি আপনাকে, জওহরলাল নেহরুর মুখ দিয়ে করা হয়েছে। আপনি কি সেটা নিন্দা করেন? যদি মহাত্মা গান্ধীর সেটা হয়, আপনি কি সেটার পক্ষে আছেন না নিন্দা করছেন? আর উনি বলছেন যেটা বলেই চলেছেন, দাঁড়ান বলেই চলে, এক মিনিট
এটা করবার জন্য এ রাজ্য হয়েছে, দাঁড়ান একটা উত্তর দেবেন, এ রাজ্য হয়েছে, এ ভারতে হয়েছে, ভারতে হয়েছে, তাকে কে সমর্থন করে? কে সমর্থন? আপনি এইমাত্র সমর্থন করলেন, আপনি এইমাত্র কার্টুনটাকে সমর্থন করেছেন, আপনি এইমাত্র দাঁড়ান, আপনি এইমাত্র কার্টুনটাকে সমর্থন করেছেন। মহাত্মা গান্ধীর কার্টুন কে সমর্থন করেছে? কোন ভারতীয় সমর্থন করেছে? কোন ভারতীয় সমর্থন করতে পারে? মহাত্মা গান্ধীর ডাইনোসরের মুখ বসিয়ে কার্টুন যে ভারতীয় সমর্থন করতে পারে সে ভারতীয়ই নয়, সে ভারতীয়ই নয়, সে ভারতীয়ই নয়। আপনি কি করে সমর্থন করতে পারেন আপনার প্রধানমন্ত্রীকে লাথি মারা? কি করে পারেন? আপনি এদেশে থাকেন না, আপনি এদেশে থাকেন না, তোমরাও দেশে, আপনি দেশে থাকেন না। জয় বলছি, জয় বলি। এইটা কোনো ইন্ডিভিজুয়াল পোস্ট করেনি, পোস্ট করেছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে। তাহলে এটা পরিষ্কার যে তৃণমূল ইজ এন্ডোর্সিং দিস থিং। একটা জিনিস আমরা আগে অনেক বছর দেখেছি, রাজনৈতিক ক্যাম্পেনে পথনাটিকা, ব্যানার, ফেস্টার, হাতে আঁকা বিভিন্ন জিনিস, বিভিন্ন কালচার উঠে এসছে, কিন্তু তার মধ্যে রুচিটা বজায় ছিল। আজকে সেই রুচি আর তৃণমূলের মধ্যে দেখা যাচ্ছে না। পরিষ্কার দেখতে পাচ্ছি তৃণমূল যে ডিজাইনটা বানিয়েছে সেই ডিজাইনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিগার ক্লিয়ার, প্রধানমন্ত্রীর ফিগার ক্লিয়ার, যেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে লাথি মারছেন। কয়েকদিন আগে দাঁড়ান, কয়েকদিন আগে আপনি কি না না তার মানে তৃণমূলের আইটি সেল যারা চালাচ্ছে, না না তৃণমূলের আইটি সেল যারা চালাচ্ছে তারা কি মানসিকভাবে অসুস্থ? তারাও জানে না ইনস্ট্রাকশন কে দিচ্ছে, ওরা যখন প্রধানমন্ত্রীকে লাথি মারার কার্টুন বানান তখন ওটা কার্টুন, তখন খুব রসবোধের সঙ্গে ওটাকে নিতে হবে। আর অম্বিকেশ মহাপাত্রকে জেল কাটতে হবে, অম্বিকেশ মহাপাত্রকে জেল কাটতে হবে। কার্টুন না, বিচ্ছিন্নতাবাদের চাষ, এটা উগ্রপন্থী প্রপাগান্ডা, এটা উগ্রপন্থী প্রপাগান্ডা। আচ্ছা একটা স্পষ্ট কথা বলুন অনিন্দ্যবাবু, আসবো অনিন্দ্যবাবু, একটা স্পষ্ট কথা বলুন তো, আপনাদের আজকাল ফান্ডিং করে কে? পাকিস্তান না সিক ফর জাস্টিস? আপনি বলি আপনাকে, যখন আমি বলি, যখন মমতা বলি, যখন বলি, আপনার কাছে যাচ্ছি, পাশে যাচ্ছি, আপনি হয়তো চাচান, আমাকে আস্তে আস্তে উত্তর দিন, আস্তে উত্তর দিন। পশ্চিমবঙ্গে ভারতের প্রধানমন্ত্রী আসবে না, কে আসবে? গুলাম আলী? আমি বলি, পাকিস্তানের প্রধানমন্ত্রী আসবে, উত্তর দিন। যখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্টুন পরিষেবার কার্টুন করা হয় তখন যদি কেউ একটা না নাম করে এখানকার দল করে, এখানকার একটা মানুষ দল, এখানকার দলের কোনো একটা মানুষ করে অ্যারেস্ট করুন, মানুষ করে অ্যারেস্ট করুন। এরা যারা করেছে আপনারাই বলেন যে একটা কার্টুনকে অ্যারেস্ট করা হচ্ছে, আপনারাই তখন বলেন কাকে? আপনারাই তখন বলেন কাকে? কোন পরিচিত লোককে? আমি বলছি তো নামটা কি? মুকুল রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে না না আপনি পড়েন না, আপনি কথা দিতে পারছি না। মণিশঙ্কর বাবু উনি যেটা করছেন সেটা আদালত অবমাননা, কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে, আপনি আদালত অবমাননা করছেন, আপনি আদালত অবমাননা করছেন, এটা কার্টুন, ওটাকে কার্টুন আদালত বলে দিয়েছে। বলুন, আপনি আদালত অবমাননা করছেন, আপনি আদালত অবমাননা করছেন, আপনি জানেনই না ওটা সম্পর্কে রায় হয়ে গেছে। আমি অরিত্র দত্তবণিকের কাছে আসবো, প্লিজ কেউ ওকে ডিস্টার্ব করবেন না। আমি 1 মিনিটের জন্য আনইন্টারাপ্টেড সময় দেবো অরিত্রকে, তার কারণ অরিত্র এখানে রাজনৈতিক কচকচির মধ্যে আসেনি। অরিত্র অত্যন্ত প্রবুদ্ধ একজন নাগরিক, আমি এর আগে বিভিন্ন সময় দেখেছি তার নিজস্ব মত আছে, সে মত আমার সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু অরিত্র একজন নাগরিক হিসেবেই তোমাকে আমার প্রশ্ন, সারা বছরের এই রাজনৈতিক লড়াই থাকবে, 5 বছর অন্তর থাকবে, 1 বছর অন্তর থাকবে, দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে লাথি মেরে নির্বাচনী প্রচার, এই কার্টুনেকে নির্বাচনী প্রচার, আমাকে একটা হিন্ট দেবে তুমি, তোমার কি মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা, এই যে পোস্টারটা আপনারা দেখাচ্ছেন, যেটা পোস্ট হয়েছে, এই পোস্টারটার মধ্যে যেটা প্রথম প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে উদ্ধত্ত। আপনি যদি দেখেন যে একজন মুখ্যমন্ত্রী, বা আমি ধরে নিলাম মুখ্যমন্ত্রী নয়, XYZ কেউ একজন আমরা লাথি মারছি, এবং লাথি মারছি যে কেউ একটা ওপরে উঠছে, এবং যে মাধ্যম দিয়ে তিনি উঠছেন সেটাকে আমরা লাথি মেরে ফেলে দিচ্ছি যাতে তিনি উঠতে না পারেন, যাতে তিনি আমার সমকক্ষ না হতে পারেন। এইটার মধ্য দিয়ে যেটা অ্যাকচুয়ালি প্রচার করা হচ্ছে, এবং এর প্যারালালি আপনাকে আরও একটা জিনিস বলতে হবে, ওদের একটা অফিসিয়াল ক্যাম্পেইন লঞ্চ হয়েছে ইলেকশনে, তার নাম হচ্ছে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এই বাংলা বিরোধী বলতে আপনি কি বলতে চাইছেন সেটা তাদের কাছে কোনো ডেফিনেশন নেই। মানে তৃণমূল কংগ্রেসের বিরোধী কোনো দল হওয়া মানে কি বাংলার বিরোধিতা করা? এর কোনো ডেফিনেশন নেই। পলিটিক্যাল কার্টুন, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এগুলো আজকের নয়, উইলিয়াম হোগার্থের আমল থেকে, ইংল্যান্ড থেকে চলে আসছে, নিয়ে আমরা কেউ মানে অপোজ করছি না, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমার এক্সপ্রেশনের মধ্য দিয়ে কি বোঝানো হচ্ছে। ফ্রিডম অফ স্পিচের মধ্যে একটা স্পেসিফিক বাউন্ডারি থাকা উচিত, সেই জন্যই কিন্তু রোদ্দুর রায়কে অ্যারেস্টেড হতে হয়েছিল, তিনি মুখ্যমন্ত্রীকে গালাগাল করেছিলেন বলে। ঠিক, আপনাকে
এটা বুঝতে হবে যে সমালোচনা আর অসম্মান করা দুটো কখনো এক জিনিস হতে পারে। আপনি একজনকে লাথি মেরে ফেলে দিচ্ছেন, এর সাথে আমার খুব ইচ্ছে করছে এই প্রশ্নটাও লিঙ্ক করে দিতে যে এর সাথে কিন্তু একটা সার্বভৌমত্বের প্রশ্ন আসছে কি, কারণ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনি যদি বিরোধী দলগুলিকে ভোট দেন তাহলে আমরা কোনো পরিষেবা দিতে দায়বদ্ধ নই। তার মানে এই প্রত্যেকটা জিনিস আপনি যদি একটার সাথে একটা কানেক্টেড করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে তৃণমূল একটা অটোক্রেসি তৈরি করার চেষ্টা করছে যে আইদার আমরা অথবা আপনার কোনো অস্তিত্ব নেই। মানে আপনি আইদার তৃণমূলের কংগ্রেসের পক্ষে সওয়াল করুন অথবা আপনার বিরোধিতা করার কোনো জায়গা নেই, সমালোচনা করবার জায়গা নেই। করবেন কিনা জানি না, বিজেপির কার্টুন, বিজেপির অফিসিয়াল সাইটের কার্টুন। না এক মিনিট অনিন্দ্য বাবু আপনাকে বলতে দেবো, আমি আপনাকে বলতে দিইনি তারা কেন মাঝখানে আমি ওকে বললাম আনইন্টারপ্রেট সময় দিচ্ছি। প্লিজ আমি অরিত্র সময়টা শেষ হোক, অরিত্র কাছে আমি একটা হিন্ট চেয়েছি, অরিত্র হিন্টটা শেষ করছি। অরিত্র প্লিজ। এবং দেখুন একজন শাসককে সমালোচনা করা বা এই জিনিসগুলো তো নতুন নয়, আমরা আমাদের বাংলায় তো হীরক রাজার মতো সিনেমা অলরেডি দেখে ফেলেছি। সেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক এক্সপ্রেশন একটা শাসকের বিরুদ্ধে দেওয়ার জন্য আমাদের আর্ট অ্যান্ড কালচার রয়েছে, আমার ভাষা রয়েছে, কবিতা রয়েছে, ছবি রয়েছে, আমাদের পটচিত্র। যে কালীঘাট থেকে মুখ্যমন্ত্রী বিলং করেন না, উনি হয়তো জানেন না যে কালীঘাটের পটচিত্রে বহুদিন আগেই এই ধরনের মানে এই কমিক এই জিনিসপত্রগুলো এগুলো চলে এসেছিল। কিন্তু মুশকিলটা যেটা প্রশ্নের জায়গাটা হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী তিনি লাথি মেরে কেন ফেলবেন? একটা উল্টো দিকের লোককে নানা রকম ভাবে কার্টুনাইজ করা যায়, কিন্তু আপনি কাউকে লাথি মেরে ফেলছেন মানে আপনি তাকে হিউমিলিয়েট করছেন, আপনি তাকে অ্যাসল্ট করছেন, ফিজিক্যালি অ্যাসল্ট করছেন, নাকি লোককে উৎসাহিত করছেন অ্যাসল্ট করে এলে। একবার বলছেন প্রধানমন্ত্রী এলে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থাকবেন, তারপর লাথি মেরে ফেলছেন, তারপর বিরোধীদের বাসপেটা করুন, এই কথা বলেছিলেন। এক্স্যাক্টলি। সবথেকে বড় কথা অরিত্র, এই মুখ্যমন্ত্রীকে আমরা বলতে শুনেছি যে হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও তারাইয়া, তাহলে হাতা খুন্তি দিয়ে আপনি কাকে আক্রমণের জন্য উদ্যত করছেন? অনিন্দ্য বাবু বলুন। আমি দেখাতে চাই বিজেপির অফিসিয়াল অফিসের প্রমাণ করুন আপনি মমতা চাইছেন না। এটা কিসের উপর আছে? আরে এটা আগে বলুন যে আপনি ভুটান চাইছেন না। আপনি দেখাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বানালেন না কে বানিয়েছে দেখতে পাচ্ছি না। এটা সোর্স বলতে হবে তো, এটা সোর্স বলতে হবে তো। তৃণমূলকে বলুন, বিজেপির অফিসিয়াল তৃণমূলকে বলুন, তৃণমূলকে বলুন এটা কোথা থেকে পেয়েছেন আপনি কি করে জানবেন? সোনিয়া গান্ধী কামান মাদার যে দাঁড়িয়ে কে জানি অফিসিয়ালি অভিযোগ করুন, অফিসিয়ালি অভিযোগ করুন। দেখুন না, জান এটা তো এসছে এই কথা বলছি। রাহুল গান্ধী শুনুন না, আরে অফিসিয়াল বলুন। আমি তো জানি না এটা আপনারা বানিয়েছেন, এটা আইটি সেলের ছিমরা কাজ, এটা তৃণমূলের আইটি সেলের সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড কালচার, এটা আইটি সেলের থার্ড গ্রেড কালচার, থার্ড গ্রেড রেডি করিয়ে আবার আপনারা কথা প্রমাণ করুন। এটা আমাদের প্রমাণ করুন। কবে পোস্ট করেছে? আরে অনিন্দ্য বাবু, আরে অনিন্দ্য বাবু, আরে অনিন্দ্য বাবু, আরে অনিন্দ্য বাবু এটা হাতে নিয়ে বসে আছেন কেন? এক মিনিট সবার কথা শোনা যাচ্ছে একসঙ্গে, প্লিজ এক এক করে 10 সেকেন্ড অরিত্রকে। আমাকে 10 সেকেন্ড। এত অফিসিয়াল স্টেটমেন্ট নিয়ে প্রশ্ন হচ্ছে, আমি জাস্ট গতকালের খবরটায় ফিরে যেতে চাই। আপনাদের একজন মুখপাত্র পোস্ট করেছিলেন যে আপনাদের রেখা পাত্র বোধহয়, তাই তো, তার পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসটার যে পেজটা স্ক্রিনশট দেওয়া হয়েছিল সেটা একজন এন্ড ইউজার দেখতে পারে না, এটা দপ্তরের কাছে থাকে। তাহলে দপ্তর থেকে ডেটা লিকেজ করেছেন আপনারা, দপ্তর থেকে ডেটা লিকেজ করছেন, সেইটা দিয়ে পাবলিসিটি করছেন, রাইট টু প্রাইভেসিকে আপনারা ইনভেট করছেন। আপনি রেখাপাত্র, আজকে রেখাপাত্র ইস্যু নয়, এটা আজকের ইস্যু এইটা, আজকের ইস্যু এইটা আসলে। আচ্ছা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুন, বিজেপির অনিন্দ্য সিনহা। আচ্ছা তুমি তৃণমূল কংগ্রেস করো, তুমি তৃণমূল কংগ্রেস করো, তাহলে এফআইআর করনি কেন? আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। এক মিনিট দীপাঞ্জন বাবু আপনার কাছে যাব, তারপর মনুশঙ্কর বাবুর কাছে তখন বলতে পারবেন না, যথেষ্ট সময় আছে, প্রত্যেকের সময় পাবেন এক এক করে। দীপাঞ্জন বাবু আমি আবার আপনার কাছে ফিরছি। আপনি ইয়াসিন মালিকের কথা বলেছিলেন, আমি তার সঙ্গে প্রভাকরের নাম জুড়েছিলাম। আমি সচেতনভাবে সিক ফর জাস্টিসের নাম জুড়ছি। আমি জুড়ছি তার একটা কারণ আছে। আমি গতকালও বলেছি দীপাঞ্জন বাবু, আমার আরেকবার বলতে কোনো আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে প্রথমবার সংসদে গেছেন একটি দাঙ্গার রক্তে হাত রাঙানো দলের টিকিট নিয়ে, এবং তাও 1 মাসের মধ্যে। কংগ্রেস শিখ বিরোধী দাঙ্গা করেছে, অন্তত 3000 লোককে অফিসিয়ালি মেরেছে, অফিসিয়ালি 3000 শিখকে খুন করেছে। তারপর তার দলের নেতা নেত্রীরা আজকাল অডিও পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে, এরকম কি একটা ক্লিপ টিপ ছড়িয়ে শুভেন্দু অধিকারীর নামে নানা রকম অভিযোগ করে বেড়ান। আমার হাসি পায়। শিখ বিরোধী দাঙ্গায় হাত রাঙানো, রক্ত রাঙানো কংগ্রেস, তার টিকিট নিয়ে জীবনে প্রথমবার সংসদে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সামহাও মনে হয় তার দলের ডিএনএর মধ্যে কোথাও, তার প্রতিষ্ঠিত দলের ডিএনএর মধ্যে কোথাও জাতি বিদ্বেষ আছে, ডিএনএর মধ্যে কোথাও ভারত বিদ্বেষ আছে। নাহলে এটা হতে পারে ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে ঢুকবেন না? কি করে হয়?
হ্যাঁ অনির্বাণ, ব্যাপারটা তুমি যেটা বলে আমি আরেকটু পেছনে চলে যাই। দাঙ্গার রক্তর আগেও কিন্তু প্রকাশ্যে এসেছিলেন জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর নাচা। এটা বাংলা নয়, ভারতবর্ষ দেখেছিল একজন মহিলা নেত্রী জয়প্রকাশ নারায়ণের মতো একজন ভারত বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের গাড়ির উপর নাচছে। সেটা তোমরা যে কোনো জায়গায়, আমি শিওর তোমরাও ছবিগুলো দেখেছো। কারণ এটাতে ডিএনএ শুরু। তারপর যদি তুমি পরম্পরাটা দেখো, ফেক ডক্টরেট, ফেক আইআইপিএম এর ওই ম্যানেজমেন্ট, তো এই দলটা দাঁড়িয়ে রয়েছে একটা ফেকের উপর, বেসিক্যালি অপরাধীদের দল, দুর্বৃত্তদের দল। এখন ব্যাপারটা হচ্ছে সেটা হাসি মজাক নয়, এবং এটা আমি বারবার বলছি যে এই পোস্টারটা কিন্তু একটা দায়বদ্ধতা থেকে পোস্টার, যে দায়বদ্ধতা থেকে হাজার হাজার রোহিঙ্গাকে ঢোকানো হচ্ছে ভারতবর্ষের মাটিতে, বাংলাদেশ থেকে আনা হচ্ছে, সেই দায়বদ্ধতা থেকে এই জিনিসটা করে দাও। এবং এটা বাংলার মানুষকে ডিসাইড করতে হবে আগামী নির্বাচনে, বাংলা পশ্চিমবঙ্গের মানুষ তারা ইন্ডিয়ান হয়ে থাকবে নাকি এই সেপারেটিস্ট, এই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নতুন কোন রাষ্ট্র তৈরির যে ষড়যন্ত্র তাতে সামিল হবে। দুর্বৃত্তদের বিরুদ্ধে আওয়াজ ওঠাবে না এই একটা যে নোংরা ফালতু অর্গানাইজেশন ছিল আমরা বাঙালি, আবার কি সব বাংলা পক্ষ টক্ষ। আজকে যদি বাইরের ভারতবর্ষের বাকি জায়গার লোকেরা বলে, আজকে তুমি অমিত শাহজি আর মোদিজিকে দেখাচ্ছ, অমিত শাহজি যদি ওখানে গুজরাট বলে যে গুজরাটিদের তোমরা লাথি মেরে বার করছো, তো সুরাতে শুধু 5 লক্ষ বাঙালি আছে, আমরা যদি লাথি মেরে বার করে দিই তারা বহিরাগত, সারা ভারত জুড়ে অস্থিরতা তৈরি হবে। এই ভারত আমরা সহ্য করতে পারবো না, এটা বাংলার মানুষকে ডিসাইড করতে হবে। ভারত তো চায় না এই ভারতের সংবিধান প্রস্তাবনা আমরা গ্রহণ করিনি ভারতবর্ষী হিসেবে। জয় মল্লিক 10 সেকেন্ড আমি তারপর মণিশঙ্কর বাবুর কাছে যাব। নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী বলেছিল ওরা যদি 4টে করে আমরা 8টা করব, তারপরে সন্দেশখালির ঘটনা ঘটেছিল। এই চিত্র যেটা সামনে এসছে, এরপরে যদি সন্দেশখালির মতো আরেকটা ঘটনা ঘটে, তৃণমূল বা মুখ্যমন্ত্রী এর দায় নেবে তো? মণিশঙ্কর বাবু, অর্থাৎ প্রধানমন্ত্রীকে শারীরিক, স্বরাষ্ট্রমন্ত্রীকে শারীরিক, রাজ্যের বিরোধী দলনেতাকে শারীরিক আক্রমণের প্রকাশ্য ইন্ধন, এরপরে যদি সত্যি এমন কোনো ঘটনা ঘটে যায়, আমরা তো তৃণমূলের সমর্থক বলে চিহ্নিত করছেন, বিজেপি সমর্থক নিউট্রাল অরিত্র আছে। এখন ব্যাপারটা হচ্ছে অরিত্র যেটা প্রথমেই শুরু করলো সেটা হচ্ছে যে একটা ল্যাডার, সেই ল্যাডারটাকে পা দিয়ে সরিয়ে দিতে চাইছে, একজনকে আমরা নামিয়ে দিতে চাইছে, একজন উঠতে চাইছে, তার মানে লাথিটা হচ্ছে ল্যাডারে। আমি বলছি যে সত্যি সত্যি প্রধানমন্ত্রীকে যদি এরকম লাথি মারে সেটা আপনারা ইন্টারপ্রিট করছেন, কিন্তু আর্টটা খুব বুঝতে হবে। ধরুন আপনার মানসিকতা বলবে যে আপনি কি ভাবছেন। আরে ভাবলাম না, শুনুন না ভাই, আমি শিল্পী, আমি আর্ট কলেজে পড়েছি, আমার সার্টিফিকেট আছে। শেষ করতে দিন। ঠিক একটা শুকনো গাছ আছে, আপনি সেটাকে প্রেমিকা ভাবতে পারেন, ভূত ভাবতে পারেন, ঠাকুর ভাবতে পারেন, আপনার মানসিকতার উপর ডিপেন্ড করছে। ফলে এখানে ল্যাডারটাকে মিন করছে না প্রধানমন্ত্রীকে লাথি মারছে সেভাবে। একটা প্রশ্নের উত্তর দিন, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল দলীয় হ্যান্ডেল থেকে আজকাল কি আর্ট এন্ড কালচারের চর্চা হচ্ছে নির্বাচনী বাজারে? আরে এটার উত্তর দিন না প্লিজ। না হতেই পারে, ইনার মিনিংটা আপনার মতো করে হবে না, কোন মতো করে হবে না। ওখানে না, মাঝে মিনিংটার জন্য এক্সপার্ট চাই, এক্সপার্টকে দিয়ে সবাই অরিত্রকে জিজ্ঞাসা করি। আর দুই হচ্ছে যে দীপাঞ্জনের কথা বলুন, একটা কথা লাস্ট, দীপাঞ্জন একটা কথা বললো না, সবাইকে রাখতে হবে। আপনাকে মনে করেন শিখ বিরোধী, যেটা আপনি বললেন অফিসিয়ালি মেরেছে, গোদরা কাণ্ডে আপনার মনে আছে কতজনকে পুড়িয়ে মেরেছে বিজেপি? গোদরা কাণ্ডে বিজেপি শাসিত কেন্দ্র আমাদের আছে, গোদরার যন্ত্রণা আমাদের আছে। আপনি কি বলছি মণিশঙ্কর বাবু, গোধরাতে দুটো ঘটনা, দুটো না, প্রথমে একটা ঘটনা এবং তারপরে আরো কিছু ঘটনা ঘটেছিল। আপনি কোনটার কথা বলছেন? ট্রেনে আগুন লাগে কথা বলছেন, তারপরে তো অমিত শাহ তো জেলে ছিল। হ্যাঁ, তারপরে তো দোষ করেনি। তারপরে কি হলো? আপনি বুঝুন না, তারপরে কি হলো? কেন দুটোকে ইন্টারলিং করছেন কেন? আইনজীবী হিসেবে লজ্জা লাগা উচিত না আপনার? আপনি শিখে দুটোকে আমি শিখে এসেছি, বলে দিবেন আপনি সেটাকে নিয়ে নেবেন। আপনি দেখে নেবেন কার্টুনটা, এটা কার নাম নেই। না না, আসলে আপনারা একটা তৃণমূলের মাথায় এখন এই লাথি জুতো এগুলো করছে, কারণ তৃণমূলের নেতারা জেলে যাওয়ার সময় পাবলিক জুতো মারছে না, পাবলিক জুতো মারছে, ওই জুতোটাই মাথায়। দেশের সুপ্রিম কোর্ট, মণিশঙ্কর বাবু, অনিন্দ্যবাবু, দেশের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করেছে। এরপর আর নিশ্চয়ই প্রশ্ন রাখা উচিত না। আর বলছি কলকাতা হাইকোর্ট
রাজ্য সরকারকে অম্বিকেশ মহাপাত্রকে জরিমানা দিতে বলেছিল, 50 লক্ষ টাকা আজও দেয়নি। আদালত অবমাননা করে দিব্যি পেছে রয়েছে। আমি অরিত্রবাবুর কাছে আসবো। অরিত্র, আপনার কাছে আমার প্রশ্ন, এই উত্তরটা হজম হল আপনার? এই তুমুল নির্বাচনী বাজারে তৃণমূল কংগ্রেস লুভার বা অন্য কোনো মিউজিয়াম ঘুরে এসে আর্ট অ্যান্ড কালচারের চর্চা করছে মনে হয় অফিসিয়াল হ্যান্ডেল থেকে এসব ছবি এঁকে? দেখুন, যদি চর্চা করতো তাহলে তারা কার্টুনের ইতিহাসটা পড়ে সেই রকম কার্টুন বানাতো। এর আগেও কার্টুন হয়েছে, এখনো বহু দৈনন্দিন খবরের কাগজে প্রপার পলিটিক্যাল কার্টুন হয়, সেই বিষয়ে তাদের কোনো ধারণা নেই এবং কার্টুন তৈরি করাটা তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্যটা আপনি বোঝার চেষ্টা করুন, এদের উদ্দেশ্যটা হচ্ছে দেশের ফেডারাল স্ট্রাকচারটাকে ভেঙে দেওয়া এবং মানুষকে বোঝানো এবং মানুষকে, আমি বুঝিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনি একজনকে লাথি মারবেন, বলছি মারবেন কেন? আপনি চেয়ারে বসে আছেন, আপনি চেয়ারে বসে আছেন, আমি চেয়ারটা লাথি মেরে সরিয়ে দিলাম, আপনি পড়ে গেলেন। মানুষের মধ্যে হিংসা, এক্স্যাক্টলি সত্যিকারের মজার জিনিস দেখাই। সত্যি তৃণমূলের লাথি খাওয়া, তাও আবার নির্বাচনে। তিনি তৃণমূলের হয়ে আজকে ব্যাট করতে নেমেছেন জয়প্রকাশ মজুমদার। তার সঙ্গে সঙ্গে বাকি রাজনৈতিক দলগুলি বা কি প্রতিক্রিয়া দিল এমন কুরুচিকর, জঘন্য, ইঙ্গিতপূর্ণ, হিংস্র ইঙ্গিতপূর্ণ কার্টুনের? শুনে নেব। রাজনীতিতে একটা মিউচুয়াল রেসপেক্ট বলে একটা পরম্পরা আছে এবং যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে যারা এই ধরনের কুরুচিপূর্ণ পোস্ট করেন, হয় বলতে হয় যে তাদের সাধারণ শিক্ষার অভাব আছে অথবা রাজনৈতিক শিক্ষার অভাব আছে। তৃণমূল তৈরি করছে, সেটাকে লালন করছে বিজেপি। চমৎকার ব্যাপার, এদের মধ্যে এত সুন্দর মৈত্রী যে একজন একটা তৈরি করছে আরেকজন সেটাকে লালন করছে, তাহলে নিচের তলায় তো এরকম কুরুচি আসবেই। যায় না সব নাটক অনেক হবে, আরো ভোট নির্বাচন আছে, দিদির অনেক নাটক শুরু হবে, ফাটাফাটি ভাঙি অনেক কিছু শুরু হবে, সবকিছু চলবে 4 জুন গুনতি পর্যন্ত। তারপর যেমনকার দোষী তেমনই থাকবে। তো এইরকম ফ্লিপ ফ্লপ চলবে দিদির, কারণ বাংলার মানুষকে বোঝাতে হবে যে মোদির বিরুদ্ধে লড়নেওয়ালি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কার্টুন হচ্ছে রসিকতা বোধের যদি আপনার থাকে তাহলে আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন, না হলে পারবেন না। গাজলুনি হওয়ার কথা নয় কার্টুন নিয়ে। আজকে বিজেপি এতখানি শঙ্কিত যে কার্টুনকে কার্টুন হিসেবে নিতে পারছেন না। আমি জানি না জয়প্রকাশবাবু যেদিনকে সত্যি তৃণমূল কংগ্রেসে লাথি খেয়েছিলেন, এই যে এটা ওনার কার্টুন মনে হয়েছিল কিনা। দীপাঞ্জনবাবু, আমার একটাই প্রশ্ন আপনার কাছে, কেউ লাথি খাওয়ার কার্টুন দেখার পর, নিজে লাথি খাওয়ার পর, তারপর আবার সেই লাথি খাওয়া কার্টুনের হয়ে সওয়াল করতে নামে, কেউ আবার আজকে হয়তো সওয়াল করছে, কালকে হয়তো সত্যি লাথি খাবে। আমি এগুলোকে সরিয়ে দিচ্ছি, আমি একেবারে আবার দেশের কথায় ফিরে আসছি। আপনার কোনোভাবে মনে হয় কিনা যে তৃণমূলের চাহিদাটা আসলে ভোট নয়, দেশ বিরোধী অভ্যুত্থান? না অনির্বাণ, এটা তো আমি বলেছি। আর এইসব কচু বানে লাথি খাওয়া লোকজন, এদের নিয়ে কথা বলতে আমরা রুচিতে পাতে, নিতান্তই নিম্ন রুচির এরা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা খুব পরিষ্কার, আমি যে বললাম একটা দায়বদ্ধতা থেকে এইরকম কার্টুন তৈরি করা হচ্ছে, আর সেই দায়বদ্ধতা ভারতবর্ষের রাষ্ট্রবিরোধী শক্তির থেকে নেওয়া। কারণ সেই দায়বদ্ধতা থেকেই তারা কিন্তু এই জিনিসগুলো করে যাচ্ছে। বেশ, কথার এই কিউটা নিয়ে বা আপনার কাছ থেকে হিন্টটা নিয়েই আমি সাধারণ মানুষের কাছে যে প্রশ্ন রেখেছিলাম এবার তার উত্তর নিচ্ছি। আমি সরাসরি এই প্রশ্নটাই রেখেছিলাম, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করিনি। মানুষকে জিজ্ঞাসা করেছিলাম তৃণমূল কি বিচ্ছিন্নতাবাদী সংগঠন? আমার মনে হয়েছে দেখার পর তাই আমি প্রশ্ন করেছি। ফেসবুকে উত্তর দিয়েছেন 94% হ্যাঁ, না বলেছেন 6% মানুষ। একই প্রশ্ন রেখেছিলাম এক্স স্যান্ডেলের দর্শকদের কাছে সোশ্যাল মিডিয়ায়, এখানে 74%, অন্য দিনের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ কিন্তু আজ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কি বিচ্ছিন্নতাবাদী সংগঠন? হ্যাঁ মনে করছেন 74%, না মনে করছেন 26%। সর্বশেষ ইউটিউবে পরিসংখ্যানে নজর রাখবো, এখানে গত 2 ঘন্টায় 29,000-এরও বেশি মানুষ ভোট দিয়েছেন, তাদের মধ্যে 92% মনে করছেন তৃণমূল বিচ্ছিন্নতাবাদী সংগঠন, 8% মানুষ মনে করছেন না সেটা নয়। জয় মল্লিকের কাছে আমি শেষ 10 সেকেন্ডের জন্য যাব। জয়, এই রায়ের পরেও তৃণমূল কংগ্রেস বদলাবে আমি আশা রাখি না, কিন্তু কোথাও একটা তো অন্তত এই আশাটা দেখা যাচ্ছে রাজ্যের মানুষ এই বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দিচ্ছেন না। জয়,
সবথেকে ভয়ঙ্কর জিনিস আজকে যেটা আমার মনে হচ্ছে যে এই ছবির পিছনে এরকম কোনো বার্তা নেই তো যে সন্দেশখালির মতো ঘটনা ঘটে যাবে, আমরা শেখ শাহজাহানের মতো লোককে তৃণমূল আটকে রাখবে, তাদেরকে সেফগার্ড করবে, আর অন্যদিকে প্রধানমন্ত্রী বা বিজেপির মতো যে কোনো দল তাদেরকে যখন সেভ করতে আসবে এই মহিলাদের, তাদেরকেও আটকাবে এবং এই রাজ্য থেকে বের করে দিতে চাইবে। এই বার্তা কি দিতে চাইছে? আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনের প্রচারে এখনো পর্যন্ত সব থেকে কুৎসিত নিদর্শন শুধু নয়, দেশের জন্য চিন্তার কারণ হয়ে রইল তৃণমূলের এই কার্টুন, যারা একটি দেশের একটি অঙ্গরাজ্য শাসন করছেন এবং দেশের প্রধানমন্ত্রীকে এ রাজ্যে প্রচারে এলে লাথি মেরে ফেলতে চাইছেন। তারা আর যাই হোক এদেশে নির্বাচন লড়তে চাইছেন না, তাদের অন্তিম লক্ষ্য আসলে অন্য কিছু। তারা নির্বাচনের নামে দেশ থেকে এ রাজ্যকে বিচ্ছিন্ন করতে চান, এছাড়া আমার আর কিচ্ছু মনে হচ্ছে না। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানে শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।